This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা টিপ ব্রেক নিতে চাই। আমি জানি এটা আপনাদের ডিনার টাইম, কিন্তু যেটা না বললেই নয় সেটা তো চা ছাড়া বলা যাবে না, আর চায়ে কখনো না করতে নেই। আমাদের সাংবাদিকদের জীবনে জানেন তো, চাটা হচ্ছে জীবনী শক্তি, মারাত্মক। সারাদিন এই চাই আমাদের চালিয়ে যায় আর কি। আর একই সঙ্গে রাজনীতিরও চালিকা শক্তি। জাতীয় রাজনীতিতে তো ওই চায় পে চর্চা করে চায়ের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাংলাই বা পিছিয়ে কোথায় বলুন? এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো চায়ে কোনো হাফ চান্সও মিস করেননি কখনো। খেয়াল করে দেখুন, সেই শুভেন্দু অধিকারীকে চা খেতে ডেকেছিলেন, ডেকে কী অস্বস্তিতেই না ফেলে দিয়েছিলেন। তারপর কার্শিয়াংয়ের বাগানে গিয়ে চা তুলেছেন, সুগন্ধি ফ্লেভারে চুমুক দিয়েছেন, আবার রাস্তাঘাটে চায়ের দোকানে অনায়াসে উনুনে কেটলি বসিয়েছেন, চা তৈরি করেছেন। আর তৃণমূল নেত্রীর চা কখনো বিস্বাদ হয়নি, এবং সব কটা সময় মানুষজন এই চায়ের ব্যাপারে মানে সম্পূর্ণরূপে মোহিত হয়ে গেছে। সেগুলো আমরা ভোটের ফলাফলে দেখেছি। একদিনই শুধু চা সৌজন্যের ছন্দপতন হয়েছে, যেদিন ওই কালীঘাটের দুয়ার থেকে চা না খেয়ে ফিরে এসেছেন জুনিয়র ডাক্তাররা। ভাবুন, লাইভ স্ট্রিমিং নিয়ে দর কষাকষি করতে গিয়ে বৈঠক তো হলোই না, মুখ্যমন্ত্রীর চা খাওয়ার আবেদনও ওই জুনিয়র ডাক্তাররা ফিরিয়ে দিয়ে এলেন। মানে চা সেই প্রথম প্রত্যাখ্যান করলেন। এটা না বড় অন্যায়। চা প্রত্যাখ্যান করলে চা মানে কে যে মাফ করবেন, কে যে মানে ভবিষ্যতে আশীর্বাদ করবেন আমরা জানি না, কিন্তু চা প্রেমীরা নিশ্চিতভাবেই খুব দুঃখ পাবেন। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। তাহলে আপনারা আমাদের চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি। এরপর কিন্তু বাংলার রাজনীতিতে এই চায়ের প্রসঙ্গ উঠলেই জুনিয়র ডাক্তারদের সেই সমস্বরে ন্যায়ের প্রসঙ্গ উঠবেই। ডাক্তারের পর স্লোগানও দিয়েছিলেন, তোমার চা তুমিই খাও, তিলোত্তমার বিচার দাও। তারপর অবশ্য বৈঠক হয়েছিল, লাইভ স্ট্রিমিং ছাড়াই হয়েছিল। ডাক্তারদের কর্মবিরতিও উঠেছে। হয়তো তারা কোথাও গিয়ে রিয়েলাইজ করেছিলেন চা প্রত্যাখ্যান করাটা ঠিক হয়নি, ওটা পাপ আর কি। কিন্তু যাই হোক, মীমাংসা বৈঠকেও জুনিয়র ডাক্তাররা চা খাওয়া তো দূরের কথা, চায়ের কাপে চুমুকটুকুও দেননি। এবার শাসক দলের কথা ভেবে দেখুন, নিজের চা দুধ কেটে নষ্ট হয়ে গেছে, আর পাশে বসে থাকা লোকের চা গায়ে পড়ে ফোসকা ধরিয়ে দিচ্ছে। সেরকমই তো ব্যাপারটা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন বন্যা পরিদর্শনে, ঝটিকা সফর, আর তখনই ধর্মঘট। তাও কি ধর্মঘট না, ওই চা ধর্মঘট। সকাল থেকেই পাহাড়ে 12 ঘন্টার প্রতীকী ধর্মঘট। তাতে কারা সমস্যায় পড়েছেন? পর্যটকরা। 20% বোনাসের দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। মালিকপক্ষ 13%-এর বিরুদ্ধে দিতে নারাজ। বারবার এটা হয় জানেন তো, মানে এই বোনাস নিয়ে গণ্ডগোলটা একদম প্রত্যেকবারের একদম একটা রুটিন মাফিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোববার ত্রিপাক্ষিক বৈঠকে মীমাংসা হয়নি, তাই ওয়ার্নিং দিতে প্রথমে প্রতীকী ধর্মঘট, তারপর প্রতিক্রিয়াটা বুঝে নিয়ে বড় কিছু করার প্ল্যান। অজয় এডওয়ার্ডস আর অনিত থাপা এই ধর্মঘটকে সমর্থন করেছেন। তার মানে ভাবুন, চায়েরকে কেন্দ্র করে বা এই চা ধর্মঘটকে কেন্দ্র করে পাহাড়ের শক্তিবিন্যাসটা কত দ্রুত বদলে যাচ্ছে। এই চা, ব্যর্থ বৈঠক এবং আন্দোলন। খেয়াল করুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকাকালীনই এই 3টে শব্দ উচ্চারিত হলো। যদিও এই চায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পার্টি বা তার আন্দোলনের সরাসরি কোনো যোগাযোগ নেই, কিন্তু কোথার থেকে আসছে এটা? সাধারণত তো আমরা দেখি যে ওই ব্যারাকপুর, হুগলির পাট শিল্পাঞ্চলে পুজোর আগে কাজ বন্ধের নোটিশ পড়ে। তলিয়ে দেখলে দেখা যায় সেখানেও তো সেই বোনাস দেওয়া নিয়েই গণ্ডগোল। চা বাগানে শ্রমিকরাই আন্দোলনে চলে গেছেন। এবার এই আন্দোলনকে কেন্দ্র করে পাহাড় অচল হয়ে গেলে সেটা তো আবার জাতীয় ইস্যু হয়ে যাবে।
শিলিগুড়ি করিডোরে প্রভাব পড়লে সেটা আন্তর্জাতিক কিছু, আর যদি লাগাতার আন্দোলন চলে তাহলেও সেটা রাজ্যের পক্ষে অস্বস্তিকর, কারণ আন্দোলন সেটা আবার বড্ড ছোঁয়াচেরম। একটা আন্দোলন আরেকটা আন্দোলনকে চাঙ্গা করে দিতে পারে। আর দক্ষিণবঙ্গের বাঙালি নর্মাল কোর্সে কী হয়, পুজোর ছুটিতে পাহাড় পর্বতে একটুখানি ছুটে যায়, ডিঙোতে চায়, মানে সীমানা আর কি, তাতে একটু মন ভালো হয়, ক্ষোভ একটু কমে। যত বাইরে যায়, যত ফুরফুরে বাতাস, ততই তো মনের ক্ষোভ প্রশমিত হওয়ার চান্স, বলা তো যায় না। এবার ভাবুন, এরকম পুজোর বাজারে দার্জিলিং যেতে না পারা বাঙালির মনেও যদি আবার নতুন করে রাত দখলের বাসনা জন্মায়, মানুষ রাতের পর রাত জেগে থাকলে শরীর খারাপ করবে তো। আর শরীর খারাপ হলে মন খারাপ হবে, শরীর মন দুটোই খারাপ হলে মেজাজ তিরিক্ষে হবে, তখন তো আবার সরকারের দুশ্চিন্তা। ব্রিটিশ আমলে যেরকম সরকারি স্কুলে পড়ানো হতো না, মনে আছে, মানে আমরা দেখেছি গল্পের বইটাই পড়ে আর কি, তখন লেখা হতো নাকি গরিব ভারতীয় প্রজাদের চিন্তায় নাকি ব্রিটিশ সাম্রাজ্ঞীর রাতে ঘুম হতো না। ভেবে দেখুন একটা চা প্রতিবাদ কোথায় পৌঁছতে পারে। হয়তো তাই প্রশ্ন শোনা মাত্র চায়ের সঙ্গে যাবতীয় যোগসূত্র ওই পুজোর ফিতে কাটার মতোই জাস্ট কেটে বার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের আন্দোলন কি কেন্দ্রের কোর্টে সরাসরি চালান করে দিল রাজ্য সরকার? মানে যা শত্রু পরে পড়ে। আমি কোন সমর্থন করি না, চা শ্রমিক সেটা ওদের ট্রাইপাইড মিটিং চলছে কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে হস্তক্ষেপ করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে, সবাই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করছে সেটেল হয়ে যাবে। সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। दीदी ने कहा कि वो किसी तरह का बंद का समर्थन नहीं करती, लगता है हमारा खुद का अपना नुकसान हो। लेकिन आज ये जो स्थिति पैदा हुई है दीदी, मैं आपको बताना चाहता हूँ, आपके सरकार के कारण, आपके लेबर डिपार्टमेंट के कारण और आपके कारण ये स्थिति पैदा हुई है। বাদশাহ বাবর ছেলে হুমায়ুনের জীবনের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। বাদশাহ হুমায়ুন আবার রানী কর্ণাবতীর রাখির দাম দিতে রাজ্য বাজি রেখেছিলেন। আর ভরতপুরের হুমায়ুন কবির তিনি ধারাবাহিক কটু মন্তব্যে কাকে বাজি রাখছেন? পার্টিকে, সরকারকে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে, নাকি বাজিটা তিনি স্থান কাল পাত্র হিসেব করে একদম পারফেক্টলি ধরেছেন আসল জায়গায় পরিস্থিতির ওপরে? কলকাতা থেকে বাজিকে নর্মাল কোর্সে দেখলে হয়তো পাজি বলে মনে হচ্ছে, কিন্তু লোকসভা ভোটের সময় 70% আর 30%-এর পাটিগণিত ওই ভরতপুরের তৃণমূল বিধায়কই আমাদের পড়িয়েছিলেন, শিখেওছিলেন এক্স্যাক্টলি ঠিক কীভাবে কি হতে পারে। অনুপ্রবেশের বিতর্কে বিজেপির দুই বিধায়ক সুব্রত মৈত্র আর গৌরীশঙ্কর ঘোষের পা ভেঙে দেওয়ার হুমকিও তো ওই হুমায়ুন কবিরই দিয়েছিলেন। এবার তিনিই এখন ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরুর পর পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। তার আগে ওই 2 মিনিট সময় চেয়েছিলেন, তাতেই ঠিক করে দেবেন বলেছিলেন। লাগাতার মানে কার্পেট বুমিং চলছে আর কি, রোজ একটা না একটা কিছু বলে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এবার ভাবতেই পারেন যে তিনি কি কোনো স্পেসিফিক লক্ষ্য নিয়ে, কোনো এজেন্ডা নিয়ে এই সমস্ত কাজ করছেন? দেখুন, এই যে পাল্টা ঘেরাও ঠেরাও করবেন আর কি, তার জেরে তার বিরুদ্ধে থানায় FIR দায়ের পর্যন্ত করেছেন এক চিকিৎসক। আর তারপর তাতে থেমে গেছেন ভাবছেন তো? হুমায়ুন হুঙ্কার দিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস কি করে হয় সেটা ভেবেই তিনি এখন অগ্নিশর্মা হয়ে আছেন। এসব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহা মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে FIR করার
হিম্মত কোথা থেকে পায়? সুপ্রিম কোর্ট রাজ্যকে বলছে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে। সেখানে শাসক দলের বিধায়ক বলছেন ডাক্তারদের ঘেরাও করবেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে মামলাও করতে চলেছে এই নিয়ে। এবার সত্যি যদি হুমায়ুন ঘেরাও করেন কি হবে ভাবেন তো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডাক্তাররা ঘেরাও হবেন, রাজ্য পুলিশ পৌঁছবে ডাক্তারদের ঘেরাও মুক্ত করতে। এবার রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে। আর ডাক্তাররা ঘেরাও মুক্ত হওয়ার পরেও দীর্ঘদিন ওই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পরিষেবা তো স্বাভাবিক হবে না। এই সাগর দত্তেই দেখছি কিছু লোক মার খেয়েছেন, কিছু জুনিয়র ডাক্তার হেনস্থা হয়েছেন, তার জন্য বাকিরা কর্মবিরতিতে চলে গেছেন। এবার এটা যদি এরকম ঘেরাও ঠেরাওয়ের কর্মসূচি হয়, মেডিকেল কলেজ ঘেরাও হয়ে যায়, তাহলে তো রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে ডাক্তাররা কাজ বন্ধ করে দেবেন। এবার সিনিয়র ডাক্তাররা তারা তো প্রথম দিন থেকেই বলে আসছেন প্রয়োজনে তারা মাস রেজিগনেশন দেবেন। সব মিলিয়ে কি হবে বুঝতে পারছেন? কি অরাজকতার একটা তৈরি হবে, সেটা কি হুমায়ুন কবির জানেন না? রাজনৈতিক নেতা তো এই সমস্ত স্বাভাবিক বিষয়গুলো জানবেন, এটাই তো স্বাভাবিক। আর তিনি তো মানে ওই হঠাৎ করে ভুঁইফোর কোনো নেতা নন, পোড় খাওয়া নেতা। অধীর চৌধুরীর ছত্রছায়ায় রাজনীতি করতেন এক সময়। অধীরকে ছেড়ে যখন তৃণমূলে আসেন তারপর রাজ্যের মন্ত্রী হয়ে গেছিলেন, টাইমলি সুইচ করেছিলেন। এবার নাগরদোলার মতো মাঝখানটা তারপর পাকও খেয়েছেন, এ দল ও দল করেছেন, হারিয়ে কিন্তু যাননি। খেয়াল করে দেখুন, অধীর চৌধুরী এখন না বিধায়ক, না সাংসদ, না প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু হুমায়ুন কবির ভরতপুরটা দিব্যি ধরে রেখেছেন। বোকা মানুষ তো বুদ্ধিমানের মতো পা ফেলতে পারে না। তাহলে হুমায়ুন এখন যেগুলো বলছেন সেগুলোকে কি বোকামি বলা যাবে? তাহলে কি বলা যায়? সুচিন্তিত পদক্ষেপ। হুমায়ুনের এলাকায় যারা বাস করেন তারা এই হুমকারে রীতিমতো চনমনে হয়ে যাবেন। ডাক্তারদের লাগাতার আন্দোলনে তাদের মনেও নিশ্চয়ই সংশয় জাগছিল। এবার শহর কেন্দ্রিক আন্দোলনটা গ্রামে চুইয়ে পড়ার আশঙ্কা ছিল। হুমায়ুন ডাক্তারদের গণশত্রু করে এই আন্দোলনের সামনে বাঁধ দিয়ে দিলেন। তার মানে হুমায়ুন বিতর্কিত মন্তব্য করেননি, হুমায়ুন পরিকল্পিত মন্তব্য করেছেন। শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক গিয়ে। এটার মানে কি? আলোচনা করে কি হচ্ছে? কাদের সাহসে ঘটছে? 50,000 লোককে ঢুকিয়ে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আমরা ভয় পাইনি। আমাদের সিদ্ধারা তো আমাদের মাননীয় নগরপাল তার মতো নয়, আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা। তারা আইন তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে হনুমান কবির বলবে লোকে, হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন। হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি? আর ওনাদের নেতৃত্বকে উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন। শব্দবন্ধ, শব্দ চয়ন, এসবের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, মাত্রাজ্ঞান থাকা উচিত, এবং সেই মাত্রাটা এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুর, স্বর এবং শব্দ আমাদের সতর্কভাবে প্রয়োগ করা উচিত। এই যাবতীয় অস্বস্তিকর পরিস্থিতিতে কুণাল ঘোষ যেভাবে দলের অবস্থানটাকে ডিফেন্ড করে এসছে, তাতে কিন্তু দল তার জন্য মানে এটা ভবিষ্যতে রাজনীতির ছাত্রদের কাছেও একটা বড় কেস স্টাডি হতে পারে, জানেন তো। খেয়াল করে দেখুন, ওনার পরপর বিভিন্ন ক্ষেত্রে চরম অস্বস্তির সময়ও দলকে ডিফেন্ড করে ওনার বক্তব্যগুলোকে। হুমায়ুন কবির প্রসঙ্গে তো আজকে তিনি বলেছেন এটা স্থানীয় ব্যাপার। দলেরও কি তাই মত? তৃণমূল তো এখনও বলেনি তারা হুমায়ুন বা কুণাল ঘোষ যা বলেছেন তার কোনোটার সঙ্গেই ভিন্ন মত। মানে তৃণমূল কংগ্রেসও হুমায়ুন কবিরের বক্তব্যকে স্থানীয় বিষয় হিসেবেই দেখছে। এবার প্রশ্ন হলো, সব ঘটনাই তো কোনো না কোনো স্থানে ঘটে, তাহলে সব ঘটনাই কি স্থানীয় ঘটনা? এই যে রাজন হালদার আর প্রান্তিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ার জন্য একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন, সোশ্যাল মিডিয়াও তো একটা স্থান, তখন কিন্তু কুণাল ঘোষ স্থানীয় ব্যাপার বলেননি। এবার হুমায়ুন কবিরের বক্তব্য সেটা তো ভরতপুরে শুধু পড়ে নেই, রাজ্য জুড়ে ছড়িয়েছে, কিন্তু হুমায়ুনকে বোঝানোর চেষ্টা তো তৃণমূলের তরফে করা হচ্ছে না, শাস্তিও দেওয়া হচ্ছে না, সতর্কও করা হচ্ছে না। অথচ রাজন্যা প্রান্তিকের শর্ট ফিল্মের ক্ষেত্রে তাদের কতটা কড়া অবস্থান আমরা দেখলাম। তাকে
তাদের ঘিরে প্রথমে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ হলো, তারপর টিএমসিপির থেকে তারা সাসপেন্ড হলেন, তারপর সিনেমার রিলিজটাই পিছিয়ে গেল, যদিও সেটা ওই অভিভাবকরা, নির্যাতিতার অভিভাবকরা তারা সুপ্রিম কোর্টে বলেছেন বলে। এবার প্রান্তিক জানিয়েছেন এরপরেও কিন্তু দল অভিভাবকের মতো বকাঝকা করতেই পারে। আর রাজন্যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে পুজোয় শাড়ি উপহার দিয়েছেন। এরপর অভিভাবকদের মতামত নিয়ে পরে সিনেমাটা রিলিজ হবে। দিদি আমাকে পুজোর উপহার স্বরূপ একটি শাড়ি পাঠিয়েছেন, তো সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় বা আশীর্বাদের বিষয়। এইটাই ব্যাপার যে মা বাবার সাথে ছেলে মেয়ের দূরত্ব কখনো বাড়ে না। একটি সিচুয়েশন নিয়ে হয়তো সাময়িক কিছু তর্ক বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু মা বাবার ভূমিকা পালন করেন এবং সন্তানদের উচিত মা বাবার ভূমিকাকে, মা বাবার বক্তব্যকে দিনের শেষে গিয়ে সম্মান জানান। আরামবাগ পশ্চিমবঙ্গের অন্যতম বর্ধিষ্ণু এলাকা এখন বানভাসী। মুড়ির প্যাকেট নিয়ে টানাটানি চলছে, এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন মানুষ। এরপরেও কেউ গিয়ে তাদের যদি ওই গুণ গাওয়ার কথা বলেন আর নুনের কথা তোলেন, তাদের কি প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক ভাবুন তো। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। সামান্য একটু বদল এনে যদি বলা যায় এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা, ভুল হবে না একটুও। পুজো আসছে, ভিড় উপচে পড়েছে পুজোর বাজারে। কলকাতার দোকানে দোকানে ঠাঁই নেই ছবি। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরেও উপচে পড়েছে ভিড়। তবে এ ভিড়ের চরিত্রটা আলাদা। ত্রাণ দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন মানুষ। বন্যার জলে ঘোলা পুকুরের জল, নলকূপের জল, তা দিয়েই তেষ্টা মেটাতে হচ্ছে। তাই বোতলবন্দি জল দেখলেই ছুটে আসছে অজস্র হাত। ত্রাণ আসছে, কিন্তু একেবারেই যথেষ্ট নয়। মুড়ির প্যাকেট নিয়ে চলছে কাড়াকাড়ি। টানাটানিতে প্যাকেট ছিঁড়ে মাটিতে গড়াগড়ি। তারপর ওই মুড়ি, কাদামাটিতে পড়ে থাকা ওই মুড়ি খুঁটে নিতে দেখা গেল মহিলাদের। মনে হচ্ছে না এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা? সত্যিই আছে। জায়গাটা হুগলির ধান্যঘড়ি। আশেপাশেই বন্দর, তালিত, মারোখানা, নারায়ণপুর, পুরসুরা। দ্বারকেশ্বর আর রূপনারায়ণের বাঁধ ভাঙা জল ভাসিয়ে দিয়েছে এলাকার পর এলাকা। কাঁচা বাড়ি প্রতিবার ভাসে, পাকা বাড়িও ধরাশায়ী এবার। কেউ ভাঙা দালানে বসে ফুপিয়ে কাঁদছেন, কেউ রাস্তার পারে ছাউনির পাশে বসে। কথায় হতাশা আর হতাশা। আমাদের বাড়ি ঘর পড়ে গেছে, এক কোমর করে জল, মাটির ঘর পড়ে গেছে। ছেলে মেয়েদিকে ভাত দিতে পারছি না বাবা, এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমাদের সব ঘর দুয়ার সব ডুবে গেছে, খেতে পাইনি। তিরপল খাটিয়ে আছি, ঘর বাড়ি সব বন্যায় ডুবে গেছে, কোনো থাকা চলছ নেই। খুব সংসারও খুব কষ্টের মধ্যে চলছে, কোনো কাজকর্ম নেই, খেতে পাচ্ছি না। যে যেটুকু পাচ্ছে দান করছে, ওতেই আমাদের চলছে। এখনো জমে বন্যার পচা জল, চারিদিকে দুর্গন্ধ। এখানে পুজো শব্দটাই বেমানান। আরামবাগ খানাকুলের অভিধান থেকে এবারের মতো মুছে যাওয়ার পথে পুজো। আমরা রাস্তায় বসে আছি, এই পুজো পাজা আমাদের কি করে কাটবে, কোথায় কি পাবো? পুজো কি আমাদের বড় লোকেদের পুজো, আমরা নিজেরা খাবো কি, আর ছেলে মেয়েদের জাপান কিনবো কি? পুজো আসছে, পুজোর কি কোথায় কি পাবো? কষ্ট সংসার, ছেলে পুলেদিকে দিতে পারছি নি, আর অভাবে সংসার, ঘর দুয়ারও ভেঙে গেছে, বানে একবার ভেসে গেছে। আমাদের পাশে কেউ নেই, কেউ আসেনি। আনন্দের লেশমাত্র নেই ছোটদের জীবনে। বাবা মারা বলছে জামা কাপড় আবার কিনবো কি করে, ঘর দুয়ার বাগাতে হবে, একটা জায়গা ফায়গা কিনতে হবে আর করতে হবে। বিজ্ঞাপনী সংস্থা স্লোগান তোলে, পুজোর আগে চাই নতুন জামা। জামার চেয়েও জরুরি এখন ছাদ। পুজো হয়তো হবে, তবে নামমাত্র। এখনো প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়নি, প্রতিমাও শুকোয়নি। এলাকার অবস্থা, তত তো আমরা চাঁদাপত্রও কাটতে পারছি না। শোনাচ্ছি না এরকম বন্যা হয়েছে, আবার বৃষ্টির জল পড়ছে, ঠাকুর শুকনো হচ্ছে না, রোদে বার করা হয়েছে। আনন্দ উৎসব মানুষের মধ্যে আনন্দটা নেই, এখন একটা হাহাকার তৈরি হয়েছে। এ বাংলার মধ্যে আর একটা বাংলা। ঘর কেড়েছে বন্যা, ওরা উৎসবে ফিরবে না? উৎসব কি সবার হবে না?